একটা ধারণা আছে যে যারা প্রতারণার শিকার হয় তারা হয় খুব লোভী, না হয় বোকা। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো আমাদের সবচেয়ে ভালো গুণগুলোই, হ্যাঁ, আমাদের সেরা গুণগুলোই আমাদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ হতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। এই যে আস্থার খেলা, এটা আসলে কিভাবে চলে আর কেন আমরা সবাই এর ফাঁদে পড়ার ঝুঁকিতে থাকি। এই যে দেখুন, লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের এই লাইনগুলো কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে, তাই না? একটা মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকা ধারালো থাওয়া, এটাই তো আস্থার খেলার আসল চেহারা। একটা শিকারী মানসিকতা যা খুব সুন্দর করে সাজানো থাকে। তো প্রশ্নটা হলো, কারা এই ফাঁদে পড়ে আর কেনই বা আমরা সবাই এর সম্ভাব্য শিকার? এর উত্তরটা কিন্তু সহজ নয়। গতানুগতিক ধারণার বাইরে গিয়ে আমাদের ভাবতে হবে। চলুন, প্রতারক আর শিকার এই দুজনেরই মনস্তত্ত্বের গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, প্রথমেই চলুন একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলা যাক। কারা প্রতারণার শিকার হয়? উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকে অনেক বেশি অবাক করার মতো। সাধারণত কি মনে হয়, যারা একটু বেশি লোভী বা হয়তো বোকা তারাই প্রতারণার শিকার হয়, তাই তো? কিন্তু আসল সত্যিটা ঠিক তার উল্টো। বরং যারা বিশ্বাসী, বুদ্ধিমান, এমনকি আশাবাদী, হ্যাঁ, এই গুণগুলোই একজন প্রতারকের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। মানে আমাদের সবচেয়ে ভালো দিকগুলোই আমাদের সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। একজন প্রতারক আসলে কি করে? সে ঠিক সেই জিনিসটা হয়ে ওঠে যা আমাদের সেই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। ভাবুন তো, একজন চমৎকার দেখানো ডাক্তার বা এমন একটা বিনিয়োগের সুযোগ যা আর কখনোই আসবে না। ঠিক এই রূপেই তারা হাজির হয়। ফার্দিনান্ড ডেমারার মতো বড় প্রতারকদের কথাই ধরুন না, তাদের সাফল্যের মূল কারণই ছিল এটা। তারা মানুষের প্রার্থনার উত্তর হয়ে উঠতে পারত। তো এই পুরো খেলাটার প্রথম চালটা কি? প্রথম চালটাই হলো যুক্তিকে সরিয়ে দিয়ে সরাসরি আবেগকে স্পর্শ করা। দেখুন, আমাদের সবার মধ্যেই চিন্তা করার দুটো সিস্টেম কাজ করে। একটা হলো ধীর, যুক্তিবাদী, আরেকটা খুব দ্রুত, আবেগ নির্ভর। প্রতারকরা টার্গেট করে ওই দ্বিতীয় সিস্টেমটাকে, কারণ একবার যখন আবেগ জড়িয়ে যায় তখন আর যুক্তির ধার ধারে না কেউ, শুধু প্রতিক্রিয়া দেখায়। আর প্রতারকরা ঠিক এই সুযোগটার জন্যই ওঁত পেতে বসে থাকে। এই যে ৩ তাস খেলার ফাঁদে পড়া এক কলেজ ছাত্রীর কথাটা শুনলেন, কি বলছে সে? এত উত্তেজনা ছিল চারপাশে, ভিড়, জেতার ইচ্ছাটা এতটাই তীব্র হয়ে উঠেছিল। এই গল্পটা থেকেই বোঝা যায়, পরিবেশ আর আবেগ যখন একসঙ্গে কাজ করে তখন যুক্তি কিভাবে হাওয়ায় মিলিয়ে যায়। মেয়েটা তার পুরো ট্রিপের বাজেট হারিয়ে ফেলেছিল শুধু ওই মুহূর্তের উত্তেজনায়। আর এই আবেগ উস্কে দেওয়ার সবচেয়ে সহজ উপায় কি? গল্প, একটা অসুস্থ বাচ্চার গল্প বা কোনো পারিবারিক ট্র্যাজেডির গল্প। প্রতারকরা জানে একটা জোরালো গল্পকে প্রশ্ন করা প্রায় অসম্ভব, কারণ গল্পটা এতটাই জীবন্ত লাগে যে তাকে অবিশ্বাস করাটা খুব নির্দয় একটা কাজ বলে মনে হয়। এভাবেই আমাদের সহানুভূতিকে ব্যবহার করে তারা আমাদের যুক্তিবোধকে পুরোপুরি কাবু করে ফেলে। আচ্ছা, একবার যখন আবেগের কানেকশনটা তৈরি হয়ে গেল, এরপর কি হয়? এরপর শুরু হয় আসল খেলা। প্রতারক তখন কিছু পরীক্ষিত মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে, শিকারকে আরও গভীরে ফাঁদে জড়াতে থাকে। এর মধ্যে একটা খুব জনপ্রিয় কৌশল হলো ফুট ইন দ্য ডোর টেকনিক। ব্যাপারটা খুব সহজ। প্রথমে খুব ছোট একটা অনুরোধ করা হবে। ধরুন, ফোনে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। আপনি হয়তো রাজি হয়ে গেলেন। এরপর কয়েকদিন পর আসবে একটা অনেক বড় অনুরোধ, যেমন আমাদের ৫ জনের একটা টিম আপনার বাসায় ২ ঘন্টার জন্য আসতে পারে। মজার ব্যাপার হলো ১৯৬৬ সালের এক স্ট্যানফোর্ড গবেষণায় দেখা গেছে, যারা প্রথম ছোট অনুরোধে হ্যাঁ বলেছে তাদের দ্বিতীয় বড় অনুরোধে হ্যাঁ বলার সম্ভাবনা ২.৫ গুণেরও বেশি বেড়ে যায়। মানে একবার পা গলিয়ে দিলেই হলো। আরেকটা মারাত্মক অস্ত্র হলো স্ক্যারসিটি বা স্বল্পতার ধারণা তৈরি করা। ভাবুন তো, বার্নি ম্যাডেফের ফান্ডের কথা। কেন মানুষ হুমড়ি খেয়ে পড়ত? কারণ সুযোগটা ছিল এক্সক্লুসিভ, সবার জন্য নয়। প্রতারকরা এমন একটা মায়া তৈরি করে যেখানে মনে হয় সুযোগটা খুবই দুর্লভ আর আমাদেরকেই তাদের বিশ্বাস অর্জন করতে হবে। ব্যাস, খেলাটা পুরো ঘুরে যায়। আমরাই তখন সেই চুক্তিতে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠি, কারণ বিশেষ বা নির্বাচিত হওয়ার লোভ সামলানো খুব কঠিন। আর বিশ্বাস অর্জনের জন্য কি দরকার? কর্তৃত্ব। প্রতারকেরা ঠিক এটাই তৈরি করে। কেউ হয়তো নিজেকে রাজ পরিবারের সদস্য বলে পরিচয় দেয়, কেউ বা কোনো নামকরা ক্লাবের সদস্য।
আজকাল তো আরও সহজ, নকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সাজানো অনলাইন ইতিহাস। তারা খুব ভালো করে জানে যখন কাউকে কোনো প্রভাবশালী গোষ্ঠীর অংশ বা বিশেষজ্ঞ বলে মনে হয়, তখন আমরা আর তার ক্রেডেনশিয়ালস চেক করার প্রয়োজন বোধ করি না। আমাদের প্রশ্ন করার ইচ্ছাটাই তখন মরে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যখন ব্যাপারগুলো একটু একটু করে সন্দেহজনক হতে শুরু করে, তখন মানুষ কেন বেরিয়ে আসে না? কেন তারা আরও ডুবে যেতে থাকে? এই যে দেখুন, গ্রেগর ম্যাকগ্রেগরের গল্প। লোকটা 1820-এর দশকে পোয়াইজ নামে একটা দেশ আবিষ্কার করেছিল, যেটা আসলে অস্তিত্বহীন। আর সেই কাল্পনিক দেশের জন্য সে কত টাকা তুলেছিল জানেন? আজকের হিসাবে প্রায় 3.6 বিলিয়ন পাউন্ড। ভাবা যায়, মানুষজন তাদের সর্বস্ব বিনিয়োগ করেছিল একটা মিথ্যের ওপর, আর এর পরিণতি হয়েছিল ভয়াবহ। শত শত বিনিয়োগকারী জাহাজে চড়ে সে দেশে গিয়ে পৌঁছায়, একটা জনশূন্য ঊষর উপকূলে, আর সেখানেই তাদের মৃত্যু হয়। এখন প্রশ্ন হলো, কেন একটা জনশূন্য উপকূল দেখার পরেও কেন তারা সত্যিটা মেনে নিতে পারল না? কেন তারা আরও বেশি বিনিয়োগ করতে থাকল? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কেরই এক অদ্ভুত খেলার মধ্যে, একটা কগনিটিভ বায়াস, যা আমাদের সবাইকেই প্রভাবিত করে। এই ব্যাপারটাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি, মানে ডুবে যাওয়া খরচের ফাঁদ। সোজা কথায়, আমরা যখন কোনো কিছুতে অনেক বেশি সময়, টাকা বা আবেগ দিয়ে ফেলি, তখন সেটা যতই ব্যর্থ হোক না কেন, তা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায়। কারণ বেরিয়ে আসার মানে হলো এটা স্বীকার করে নেওয়া যে আমাদের প্রথম সিদ্ধান্তটাই ভুল ছিল। আর নিজের ভুল স্বীকার করাটা, জানেনই তো আমাদের জন্য কতটা কষ্টকর। এর সাথে যোগ হয় আরেকটা অদ্ভুত ব্যাপার, যাকে বলে ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। ওই যে বিখ্যাত পরীক্ষাটার মতো, যেখানে মানুষ বাস্কেটবল পাস গোনার দিকে এতটাই মনোযোগ দেয় যে তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা গরিলাকে তারও দেখতেই পায় না। প্রতারণার শিকার হওয়া মানুষগুলোর অবস্থাও ঠিক তাই হয়। তারা তাদের লক্ষ্যের প্রতি, তাদের বিনিয়োগের প্রতি এতটাই ফোকাস থাকে যে চোখের সামনে থাকা বড় বড় বিপদ সংকেতগুলোও তাদের নজর এড়িয়ে যায়, আক্ষরিক অর্থেই অদৃশ্য হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই আস্থার খেলাটা সফল হওয়ার পেছনে কারণটা কিন্তু বেশ অদ্ভুত। এটা সফল হয় কারণ এটা আমাদের মানব চরিত্রের সবচেয়ে ভালো দিকগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। দেখুন, আস্থা বা বিশ্বাস তো ভালো জিনিস, তাই না? গবেষণা বলে যে সমাজে বিশ্বাস বেশি, সেই সমাজ তত বেশি স্বাস্থ্যকর, সুখী আর সমৃদ্ধ। এমনকি বুদ্ধিমত্তার সাথেও আস্থার একটা সিধা সম্পর্ক আছে। তার মানে বিশ্বাস করার ক্ষমতাটা আমাদের টিকে থাকার জন্যই দরকার। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাস। আর বিরোধাভাসটা হলো আমাদের এই আশাবাদী মন আর অন্যদের বিশ্বাস করার প্রবণতা, যেটা একটা সফল সমাজের ভিত্তি, ঠিক সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এটা কিন্তু আমাদের কোনো খুঁত নয়, বরং এটা মানুষ হওয়ারই একটা অংশ। আর প্রতারকরা ঠিক এই বৈশিষ্ট্যটাকেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখে গেছে। দার্শনিক উইলিয়াম জেমস যেমনটা বলেছেন, মানুষের স্বভাবই হলো একটা সুযোগ বা সম্ভাবনার ওপর ভর করে বেঁচে থাকা। এই সম্ভাবনায় একটা হতাশাপূর্ণ জীবন আর একটা আশাবাদী জীবনের মধ্যে পার্থক্য করে দেয়। আর প্রতারকরা ঠিক এই জিনিসটাই বিক্রি করে। তারা কোনো পণ্য বিক্রি করে না, তারা আমাদের কাছে আশা বিক্রি করে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যদি বিশ্বাস করার এই প্রবণতা একটা আশাবাদী জীবনের জন্য এতই জরুরি হয়, তাহলে একে না হারিয়ে আমরা নিজেদের বাঁচাবো কিভাবে? এর কোনো সহজ সমাধান হয়তো নেই, তবে একটা উপায় আছে। আর তা হলো এই পুরো খেলাটার নিয়মকানুন বোঝা, আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে চেনা এবং স্বীকার করা। এটাই হয়তো প্রতারণার বিরুদ্ধে আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ।